আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আপনি কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের নতুন অধ্যায় শুরু করার কথা। গত ক্লাসে আমাদের ষষ্ঠ অধ্যায় কিছু বোর্ড কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম। ষষ্ঠ অধ্যায় শেষ, আজকে আমরা শুরু করব সপ্তম অধ্যায়, পাইকারি ও খুচরা ব্যবসা। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, 7.01 যেটা দেখো, পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়? এই প্রশ্নটা আসলে আমাদের গত চ্যাপ্টারেই পড়া হয়ে গিয়েছে, মধ্যস্থ ব্যবসায়ীর প্রকারভেদ যখন আমরা পড়েছিলাম, এবং প্রশ্ন মনে হয় দাগানো ছিল। দেখো যে আমার বইতে 318 পৃষ্ঠার 7 নাম্বার, পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়। ষষ্ঠ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নে দেখো এই প্রশ্নটা দাগানো আছে। মিস 420 নাম্বার পেজে 2 নাম্বার। আচ্ছা, 420 নাম্বার পেজের 2 নাম্বার। আচ্ছা, একটু বলো তো, শিফা নামের কোনো মেয়ে আছে তোমাদের ক্লাসে? শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। জি ম্যাম জি ম্যাম আছে। ওর রোল নাম্বার কত? ম্যাম 206। আচ্ছা, ঠিক আছে। প্রশ্নের উত্তরটা খুঁজে পেয়েছো সবাই? পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়? আনমিউট করো বাবা, আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়, এই প্রশ্নের উত্তরটা সবাই পেয়েছো কিনা? জি মিস পেয়েছি। আচ্ছা, এই সেম আনসার আবার এই সপ্তম অধ্যায়ের শেষে যে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, একদম প্রথম প্রশ্নটাই দেখো, পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়। পেয়েছো? আমার বইতে 389, তোমাদের পেজ সংখ্যা একটু বেশি হতে পারে। তিনশো 38 পেজের 18 নম্বর ম্যাম। 338 38 18। 338 কেন হবে? ঠিক মতো বলো। ম্যাম ফার্স্টের মানে ষষ্ঠ অধ্যায়ে 348 পেজের না 18 না নম্বর। না, আর সপ্তম অধ্যায় হ্যাঁ, সপ্তম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন দেখো, একদম প্রথমেই মিস, আছে। হ্যাঁ 420-এর 2 নম্বর। মিস আর কি ওরা একটু মানে উল্টা বলে ফেলছিল। 2 নাম্বার কিন্তু প্রশ্নটা ভিন্ন। পাইকারি ব্যবসায়ী ব্যক্তি বুঝিয়েছে, আমরা কিন্তু পাইকারি ব্যবসা বলছি, প্রতিষ্ঠান বা ব্যবসা, বিজনেস, হোলসেল বিজনেস। তাহলে ঠিক আছে? 419 পেজের 1 ম্যাম নম্বর। তাহলে 419 পেজের 1 নম্বর। জি, সেটাই বলেছি আমি। এখন দেখো, দুইটা প্রশ্নের আনসার কিন্তু একই রকম না? উৎপাদক বা আমদানিকারকের নিকট থেকে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে উৎপাদক বা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করার কাজকে পাইকারি ব্যবসা বলে। ঠিক আছে? জি মিস। পাইকারি ব্যবসা যত ছোটই হোক না কেন, তারা কখনো ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে না। এরা অধিক পরিমাণে পণ্য ক্রয় করে প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করে অন্যান্য পাইকার বা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে। পরিবহন, গুদামজাতকরণ, মোড়ককরণ, বিজ্ঞাপন প্রদান, ক্রয় বিক্রয় ইত্যাদি কাজ পাইকাররা তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম হিসেবেই গ্রহণ করে। দামিসা, আনমিউট করো, প্রচন্ড শব্দ হচ্ছে। আচ্ছা, তাহলে আর 7.2
02 যেটা দেখো, পাইকার বা পাইকারি ব্যবসায়ীর ধারণা। পেয়েছো? জি মিস। আচ্ছা, আমাদের পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়? এটা যে আনসার আমি পড়লাম সেটা হচ্ছে এখানেও আছে, অনুধাবনে যে আনসারটা দেওয়া আছে সেটা আবার এখানেও আছে, যে ব্র্যাকেটের মধ্যে রেখেছি দেখো। সাত 7.02 পাইকার বা পাইকারি ব্যবসায়ীর ধারণা। পাইকারি ব্যবসায়ে লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পাইকার বা পাইকারি ব্যবসায়ী বলে। সবাই কি দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, এরূপ ব্যবসায়ী ভোগ্য পণ্যের বেলায় উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ী এবং শিল্প কাঁচামালের বেলায় কাঁচামালের উৎপাদনকারী ও কারখানা মালিকদের মধ্যে ব্যবসায়িক সংযোগ স্থাপন করে। কে বলো, কে ব্যবসায়িক সংযোগ স্থাপন করছে? পাইকারি ব্যবসায়ীরা। হ্যাঁ, পাইকারি ব্যবসায়ীরা বা পাইকাররা। সেটা হচ্ছে ভোগ্য পণ্যের বেলায় বা ভোগ্য পণ্যের ক্ষেত্রে তারা উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীর মধ্যে সংযোগ স্থাপন করে, আর শিল্প কাঁচামালের বেলায় কাঁচামালের উৎপাদনকারী ও কারখানা মালিকদের মধ্যে ব্যবসায়িক সংযোগ স্থাপন করে। এরা অর্থাৎ পাইকাররা একসাথে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে চাহিদা অনুসারে স্বল্প পরিমাণে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রয় করে। পাইকারি ব্যবসায়ীরা সাধারণত আর্থিকভাবে সচ্ছল হয়। এরা উৎপাদক ও খুচরা ব্যবসায়ের মাঝে অবস্থান করে। বন্টন প্রণালীতে এরা মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে। খেয়াল করে যে আমি ব্র্যাকেট দিয়েছি, শুরু এবং শেষ, এটুকু দাগিয়ে রাখো। এখান থেকে তুমি লিখতে পারবা যে পাইকার বলতে কি বোঝায়, অথবা পাইকারি ব্যবসায়ী বলতে কি বোঝায়, অথবা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরও লিখতে পারবা যে পাইকার কে অথবা পাইকারি ব্যবসায়ী কাকে বলে। ঠিক আছে, এটুকুন ক্লিয়ার হয়েছে পাইকার বলতে কি বোঝায়? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। জি মিস। জি মিস, বুঝেছি। আচ্ছা, এরপরে পাইকারি ব্যবসার বৈশিষ্ট্য। 7.03 পেয়েছো সবাই? জি মিস। জি মিস। আচ্ছা, প্রথমে যে পয়েন্টটা আছে সেটা দেখো যে বন্টন প্রণালীতে অবস্থান। বন্টন প্রণালীতে পাইকারের অবস্থান বিশেষ কোনো প্রান্তে নয়, অর্থাৎ বন্টন প্রণালীর শুরুতেও নয় শেষেও নয়। এরা অবস্থান করে উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীর মধ্যবর্তী স্থানে। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে অধিক মূলধন। পাইকারি ব্যবসা করতে হলে প্রচুর পরিমাণে মূলধনের দরকার হয়। কেন? দেখো যে পাইকারদের একসাথে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করতে হয়, সেই কারণেই তাদের প্রচুর পরিমাণ অর্থের দরকার। আবার পাইকাররা অনেক সময় উৎপাদকদের অগ্রিম অর্থ দিয়ে সহায়তা করে, অথবা খুচরা ব্যবসায়ীদের কাছে বাকিতে পণ্য বিক্রয় করে তাদের অর্থাৎ খুচরা ব্যবসায়ীদের মূলধনের ঘাটতি পূরণে সহায়তা করে। এই কারণে পাইকারি ব্যবসা করার জন্য প্রচুর পরিমাণে মূলধনের দরকার হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে অধিক ক্রয়। পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এরা অধিক পরিমাণে পণ্য ক্রয় করবে,
তারপর সেই পণ্য অন্যান্য পাইকার বা রপ্তানিকারকের কাছে বিক্রয় করে। তবে অধিকাংশ ক্ষেত্রে পাইকাররা ক্রয়কৃত পণ্য তুলনামূলক ছোট ছোট লটে ভাগ করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে পণ্য বিভাজন। আমার কথা বুঝতে পারছো সবাই? জি মিস। আচ্ছা, ঠিক আছে। পণ্য বিভাজন, পাইকাররা যে পণ্য ক্রয় করে সেই পণ্যগুলো পূর্ব নির্ধারিত মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে। এই যে বিভিন্ন ভাগে ভাগ করলো, এই কাজটাকে বলা হচ্ছে পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ। এই পর্যায়িতকরণ অনুযায়ী বা শ্রেণীবদ্ধকরণ অনুযায়ী পাইকাররা আলাদা আলাদা মূল্য নির্ধারণ করে, অর্থাৎ পূর্ব নির্ধারিত মান অনুযায়ী যে পণ্যগুলো ভাগ করলো সেই প্রতিটি ভাগের জন্য তারা আলাদা আলাদা পণ্যের মূল্য নির্ধারণ করে। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সম্পাদিত কাজ। সম্পাদিত কাজ মানে হচ্ছে যে পাইকারদের মূল কাজ হলো বৃহদায়তন ক্রয়, অর্থাৎ অধিক পরিমাণে ক্রয় এবং তুলনামূলকভাবে ক্ষুদ্রায়তন বিক্রয়, অর্থাৎ ছোট ছোট লটে ভাগ করে সেগুলো বিক্রয় করা। পাইকাররা কখনোই চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে না। ঠিক আছে? তারা একদিকে রপ্তানিকারকদের কাছে পণ্য বিক্রি করে, অন্যদিকে আমদানিকারকদের কাছ থেকে পণ্য ক্রয় করে। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে ক্রয় বিক্রয়কৃত পণ্যের সংখ্যা। পাইকারি ব্যবসা সাধারণত 2-1টি পণ্য নিয়ে করা হয়, অথবা বিভিন্ন কোম্পানির তৈরি একই ধরনের পণ্য ক্রয় বিক্রয়ে এই ব্যবসা নিয়োজিত থাকে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে অত্যধিক ঝুঁকি গ্রহণ। অধিক মূলধন, অত্যধিক ক্রয় বিক্রয় এবং বৃহদায়তন কাজের পরিধি হওয়ায় এই ব্যবসার সাথে অধিক পরিমাণে ঝুঁকি জড়িত থাকে। ঝুঁকির পরিমাণ বেশি হওয়ার কারণে ছোট ছোট ব্যবসায়ীরা এই পাইকারি ব্যবসা করতে ভয় পায়। পণ্যের মূল্য হ্রাস, পরিবহন ও মজুদে ক্ষতি, অর্থাৎ গুদামজাতকরণ করে রাখলো, সেই গুদাম ঘরে আগুন লেগে যেতে পারে, ঠিক আছে, যে পণ্য চুরি হয়ে যেতে পারে, সে কারণে এখানে বলা হয়েছে যে মজুদে ক্ষতি ইত্যাদি কারণে পাইকারি ব্যবসায়ের ঝুঁকি অত্যধিক হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে একক প্রতি মুনাফা। পাইকাররা সাধারণত যে মূল্যে পণ্য ক্রয় করেন তার সাথে সামান্য পরিমাণ মুনাফা যোগ করে পণ্য বিক্রয় করেন, তাই তাদের একক প্রতি মুনাফা কম হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি। পাইকাররা বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করেন, তন্মধ্যে অর্থাৎ সেই উপযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ, বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারগত উপযোগ, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে কাজের পরিধি। পাইকারি ব্যবসায় কাজের পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। তারা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে পাইকার বা খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে শিল্প কাঁচামাল ক্রয় করে অন্য কোনো পাইকার বা খুচরা ব্যবসায়ী বা শিল্প উৎপাদকের নিকট সরবরাহ করে। আবার শিল্পে উৎপাদিত পণ্য সংগ্রহ করে অন্য কোনো পাইকার বা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। এই কারণে বলা হয়েছে পাইকারি ব্যবসার কাজের পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, কোনো বৈশিষ্ট্য নিয়ে কারো মনে প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। সবগুলো বৈশিষ্ট্য বুঝেছো? জি মিস।
আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি 7.04 পাইকারি ব্যবসার অথবা পাইকারের সাধারণ কার্যাবলী। পাইকারি ব্যবসার যে বৈশিষ্ট্যগুলো পড়লাম সেই বৈশিষ্ট্যের সাথে পাইকারের কার্যাবলীর কিছু মিল আছে, খেয়াল করো। মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে পাইকারি ব্যবসায়ী বা পাইকার উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে সেতু বন্ধন গড়ে তোলে। প্রাথমিক শিল্প থেকে পণ্য সামগ্রী মাধ্যমিক শিল্পে এবং মাধ্যমিক শিল্প থেকে পণ্য সামগ্রী খুচরা বিক্রেতার কাছে পৌঁছানোই এরূপ ব্যবসায়ীর প্রধান কাজ। নিম্নে পাইকারের সাধারণ কার্যাবলী আলোচনা করা হলো। প্রথমে বলেছে ক্রয়। ইয়াসনার রোল কত? 235। ইয়াসনা আমাকে শুনতে পাচ্ছ? জি মিস পাচ্ছি। রোল কত? মিস 235। 235। ওকে, ঠিক আছে। পাইকারের মিস পাইকারের প্রথম কাজটি হচ্ছে ক্রয়। দেখো এরা কি করে, যে এরা ক্রয়কৃত কাঁচামাল উৎপাদকের নিকট এবং শিল্পে উৎপাদিত সামগ্রী খুচরা ব্যবসায়ীর নিকট সরবরাহ করে। পাইকারি ব্যবসায়ের এরূপ দ্বিমুখী কাজ শিল্পপতি ও খুচরা ব্যবসায়ীর নিকট তাদের ক্রয় প্রতিনিধিতে পরিণত করেছে। ঠিক আছে। এরপরে বলেছে বিক্রয়। পাইকারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পণ্য বিক্রয় করা। মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে পাইকাররা যেসব পণ্য সামগ্রী ক্রয় করে তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিক্রয় করা। ক্রয়কৃত পণ্য শিল্প মালিক বা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করা পাইকারের সাধারণ কাজ। উৎপাদক ও আমদানিকারকদের পণ্য বাজারে বিক্রয় করায় পাইকাররা তাদের বিক্রয় প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়। যদি বহু নির্বাচনী প্রশ্ন হয় যে পাইকাররা বিক্রয় প্রতিনিধি হিসেবে গণ্য হয় কাদের কাছে, তখন আনসার কি হবে? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। যদি বহু নির্বাচনী প্রশ্ন হয় যে পাইকাররা বিক্রয় প্রতিনিধি হিসেবে বিবেচিত হয় কাদের কাছে? উৎপাদক ও আমদানিকারকদের কাছে। ভেরি গুড। এর পরের কাজটি হচ্ছে গুদামজাতকরণ। শিল্পে উৎপাদিত পণ্য একদিকে যেমন একযোগে বিপণন করা যায় না, অন্যদিকে তেমনি খুচরা ব্যবসায়ীরা একসাথে অধিক পরিমাণে পণ্য ক্রয় করতে পারে না। এরূপ অবস্থায় পাইকাররা অনায়াসেই একসাথে অধিক পরিমাণ পণ্য ক্রয় করে গুদামজাত করে রাখে এবং পরবর্তী সময়ে তা অপেক্ষাকৃত ক্ষুদ্র এককে ভাগ করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করে। পাইকারের 4 নম্বর কাজ হচ্ছে পরিবহন। একজন পাইকারের অন্যতম কাজ হলো একসাথে অধিক পরিমাণ পণ্য ক্রয় করে পরিবহনের মাধ্যমে তার শিল্প প্রতিষ্ঠান বা খুচরা বিক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অর্থাৎ খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। এর ফলে একদিকে যেমন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়, অন্যদিকে তেমনি পণ্যের দ্রুত আদান প্রদান সম্ভব হয়। এর পরের কাজ হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজিং আর পর্যায়িতকরণ হচ্ছে গ্রেডিং। পাইকার অনেক সময় প্রচুর পরিমাণে পণ্য একসাথে ক্রয় করে তার মান নির্ধারণ করেন এবং সেই নির্ধারিত মান অনুযায়ী পরবর্তীতে পণ্যের শ্রেণীবিন্যাস করেন।
অর্থাৎ পণ্যকে সেই মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। এতে খুচরা ব্যবসায়ীরা ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য সহজেই পাইকারদের কাছ থেকে ক্রয় করতে পারে। এর পরের কাজটি হচ্ছে ঝুঁকি গ্রহণ। অন্যান্য ব্যবসায়ী অপেক্ষা পাইকারদের ঝুঁকি বেশি, কারণ তারা একযোগে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে সম্পূর্ণ বিক্রয় না হওয়া পর্যন্ত দীর্ঘদিন নিজস্ব গুদামে সংরক্ষণ করে। এই সময়ের মধ্যে ক্রেতাদের রুচি, চাহিদা ও পণ্য মান সহ যে কোনো পরিবর্তন এবং সেই সাথে নানাবিধ অর্থাৎ নানা রকম দৈব দুর্ঘটনা ঘটতে পারে। দৈব মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। পাইকার এইসব ঝুঁকি গ্রহণ করে। এরপরের কাজটি হচ্ছে অর্থ সংস্থান। পাইকার নিজস্ব প্রয়োজনে অর্থ সংস্থান ছাড়াও অনেক সময় উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করে। কিভাবে করে দেখো, উৎপাদকদের অগ্রিম অর্থ প্রদান করে অনেক সময় পাইকাররা উৎপাদন কাজ চালু রাখার জন্য। আবার কি করে যে খুচরা ব্যবসায়ীদের কাছে বাকিতে পণ্য সরবরাহ করে, অর্থাৎ খুচরা ব্যবসায়ীদের কাছে বাকিতে পণ্য বিক্রয় করে খুচরা ব্যবসায়ীদের মূলধনের স্বল্পতা বা মূলধনের ঘাটতি দূর করতে সহায়তা করে। এর পরের কাজটি হচ্ছে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ। ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ করাও পাইকারের কাজ। এই জন্য পাইকারকে অনেক সময় প্রচুর পণ্যের মজুদ গড়ে তুলতে হয়। মৌসুমী পণ্য মজুদ করেও অনেক সময় পাইকাররা অসময়ে তা সরবরাহ করে। অর্থাৎ এখন যেমন শীতকাল, আলু, গোলালু সিজন, ঠিক আছে, যে এই শীতকালে গোলালু উৎপাদন হবে সেটাই দেখবা পাইকাররা প্রচুর পরিমাণে কিনে নিজস্ব গুদামে মজুদ করে রাখবে এবং সারা বছর ধরেই সেগুলো বাজারে অর্থাৎ খুচরা ব্যবসায়ীদের কাছে তারা বিক্রি করবে এবং খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যারা চূড়ান্ত ভোক্তা আছি তারা কিনতে পারবো। এর পরের কাজটি হচ্ছে মূল্যের স্থিতিশীলতা রক্ষা। পণ্য মূল্যের স্থিতিশীলতা রক্ষা করাও পাইকারের অন্যতম কাজ। পাইকারি ব্যবসায়ী মৌসুমে অধিক পণ্য একসাথে ক্রয় করে, তাই পণ্য মূল্য সেই সময়ে অস্বাভাবিক হ্রাস পায় না। আবার ঘাটতিকালে জমাকৃত পণ্য বাজারে বিক্রয় করার ফলে পণ্য মূল্য স্বাভাবিক থাকে। অর্থাৎ যেই সময়ে যেই পণ্য বাজারে থাকার কথা না সেটাকে বলা হচ্ছে ঘাটতিকাল, অর্থাৎ মৌসুম ছাড়া পণ্য পাইকাররা বাজারে বিক্রয় করে, ফলে পণ্যের মূল্য স্বাভাবিক থাকে। পাইকারের লাস্ট কাজটি হচ্ছে তথ্য সরবরাহ ও পরামর্শ দান। পাইকাররা পণ্য বন্টন প্রণালীর মধ্যবর্তী স্থানে অবস্থান করায় একদিকে তারা যেমন খুচরা ব্যবসায়ী থেকে ক্রেতাদের চাহিদা, রুচি ও পছন্দ সম্পর্কে জানতে পারে, অন্যদিকে তেমনি উৎপাদনকারীদের সার্বিক অবস্থা সম্পর্কে জানানোর সুযোগ পায়। অর্থাৎ খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তারা ক্রেতাদের চাহিদা, রুচি ও পছন্দ সম্পর্কে জেনে সেই তথ্যগুলো তারা উৎপাদনকারীদেরকে দিতে পারে বা জানাতে পারে। ফলে তারা উভয় পক্ষকেই প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও পরামর্শ দিতে পারে। ঠিক আছে, এই ছিল আমাদের পাইকারের কার্যাবলী। এখন দেখো বৈশিষ্ট্য আর কার্যাবলীর মধ্যে প্রায় মিল আছে না? জি মিস। যে কার্যাবলীগুলো আমরা পড়লাম এখানে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে ম্যাডাম আমি এই কাজটি বুঝিনি। কারো কোনো সমস্যা নেই বুঝতে? না মিস।
আচ্ছা, যদি না থাকে তাহলে এই সপ্তম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর যেখানে আছে সেখানে একটু চলে যাও। গিয়েছো সবাই? এক নম্বর প্রশ্ন তো আমরা আগেই দাগালাম যে পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়। এরপরে একটা প্রশ্ন দেখো তো, তোমাদের বইতে থাকবে এটা, যে পাইকার হলো ব্যবসায়ের পরগাছা। এটা বরিশাল বোর্ড 17-তে এসছে। পেয়েছো কিনা আমাকে একটু জানাও। ঋতু ম্যাম পাই না তো। জি মিস। পাওনি? নতুন বইতে থাকার কথা তো। পাইকার হলো ব্যবসায়ের পরগাছা। আচ্ছা, না পেলে একটু প্রশ্নটা এখন লিখে রাখো, পরে খুঁজে দেখো, ঠিক আছে? পাইকাররা উৎপাদকের ঝুঁকি কমায়, ব্যাখ্যা করো। এটা ঢাকা বোর্ড 19-এ আসছে, দেখো। পাইকাররা পেয়েছো? পেয়েছি। কত নাম্বার একটু বলো, তাহলে অন্যদের সুবিধা হবে। 6 নম্বর মিস। 6 নাম্বার, পাইকাররা উৎপাদকের ঝুঁকি কমায়। সবাই পেয়েছো? আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দেখো, পাইকারদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। যশোর বোর্ড 17। জি মিস পেয়েছি। 3 নাম্বার 420 পেজ। আচ্ছা, 420 পেজ, 3 নাম্বার। এরপরে আরেকটা প্রশ্ন দেখো, পাইকার একদিকে ক্রয়কারী অন্যদিকে বিক্রয়কারী, ব্যাখ্যা করো। এটাও যশোর বোর্ড। জি মিস এটাও পেয়েছি 5 নাম্বার। 5 নাম্বার। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো একটু পড়বে সবাই, ঠিক আছে? কয়টা দিলাম? ওকে। 5টা। 4টা। আরেকটা তোমরা খুঁজে পেলে না? এটা বরিশাল বোর্ড 17-তে। পাইকার হলো ব্যবসায়ের পরগাছা। আচ্ছা, না পেলে এই প্রশ্নের উত্তরটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব তোমাদের, ঠিক আছে? অবশ্য চাইলে এখনো একটু লিখে নিতে পারো। লিখবা? মিস ওই 4টাই থাক। ওই 4টা কি খুব কঠিন? যা পড়লাম আমরা তার মধ্য থেকে ওগুলা চলে আসছে। মিস তাও কি যেন প্রশ্নটা বললাম? আচ্ছা, পাইকাররা হলো ব্যবসায়ের পরগাছা। এটা একদম সহজ। দেখো, প্রথমে তো পাইকার কাকে বলে সেটা লিখবা, যে উৎপাদনকারীর কাছ থেকে বেশি পরিমাণে পণ্য বা সেবা পণ্য কেনার পর খুচরা ব্যবসায়ীদের কাছে যারা বিক্রি করে তাদেরকে বলা হয় পাইকার। পণ্য উৎপাদন করে উৎপাদনকারী, আর পণ্য ভোগ করে হচ্ছে ভোক্তা। এক্ষেত্রে উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রির ব্যবস্থা করলে পাইকারের কোনো দরকার হয় না। আর সরাসরি কোনো প্রয়োজনে আসে না যা, সেটাকেই বলা হয় পরগাছা। প্রত্যক্ষ বিপণনে অর্থাৎ সরাসরি বিপণনে পাইকারের প্রয়োজন হয় না বলেই একে পরগাছা বলা হয়। এই তো। ঋতু, কঠিন মনে হলো? না মিস। বুঝতে পারছো তাহলে এই প্রশ্নের আনসারটা কিভাবে লিখতে হবে? জি মিস। আচ্ছা, আজকে যে আমরা পাইকারি ব্যবসা, পাইকার,
পাইকারের বৈশিষ্ট্য কার্যাবলী পড়লাম, এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো যে ম্যাডাম এটা বুঝি নাই। গত ক্লাসের পড়া করেছিলে? আচ্ছা, আজকের পড়া থেকে পড়া ধরি। পাইকারি ব্যবসা কাকে বলে বলো? রামিসা শুনতে পাচ্ছ? রামিসা আনমিউট করো। জি মিস শুনতে পাচ্ছি। বলো পাইকারি ব্যবসা কি? পাইকারি ব্যবসা হচ্ছে ম্যাম উৎপাদনকারী থেকে যখন পণ্য অধিক পরিমাণে ক্রয় করে ভোক্তা কিংবা আমদানিকারকের কাছে পৌঁছায়। ভোক্তার কাছে পৌঁছাবে? ভোক্তা না তো, সরি খুচরা ব্যবসায়ীর। হ্যাঁ, নিকট পৌঁছায়, তাকে পাইকারি ব্যবসা বলে। ভেরি গুড। ঋতু শুনতে পাচ্ছ আমাকে? ঋতু জি মিস। বলো পাইকার কে? ম্যাম মধ্যস্থ ব্যবসায়ীরা। আনসার সুন্দর করে বলো। পাইকারি ব্যবসায়ে লিপ্ত বা নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই আমরা পাইকার বলে থাকি, তাই না? পাইকার বলে। জি মিস। পাইকারি ব্যবসায় নিয়োজিত বা লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পাইকার বলা হয়। সবসময় যে একদম বইয়ের লাইন হুবহু বলতে হবে এমন তো না, নিজের মাথা থেকেও বলা যায়। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নেই? না মিস। আচ্ছা, সমস্যা না থাকলে আজকে যে প্রশ্নগুলো দিলাম এগুলো বাসায় দয়া করে একটু পড়বেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু আমি পড়া ধরবো, মনে থাকবে? ওকে মিস। জি মনে থাকবে। জি মিস। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পাইকারের শ্রেণী বিভাগ এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সবাই ভালো থেকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।